হ্যালো স্টুডেন্ট, আজকে বাংলা গ্রামারের একটি গুরুত্বপূর্ণ টপিক সমাস নিয়ে আলোচনা করব। তো তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখো। দেখো, আমরা যদি বলি যে সমাস কথার অর্থ কি, তাহলে আমরা জানি সমাস কথার অর্থ হলো সংক্ষিপ্তকরণ। যদি বলি সমাস কথার অর্থ কি, তাহলে হবে সংক্ষিপ্তকরণ। আবার বলতে পারো সমাস কথার অর্থ হলো মিলন। আবার এই সমাসকেই আমরা বলে থাকি একপদীকরণ। সমাসকে আমরা একপদীকরণও বলে থাকি। এবার তোমাকে যদি পরীক্ষার মধ্যে জিজ্ঞেস করে যে সমাসের প্রত্যয় কি, মনে রাখবে সমাসের প্রত্যয় হলো সম অস ধাতু যোগ অ। আর এখানে সম হলো উপসর্গ, আর অস হলো এখানে ধাতু, অ হলো এখানে প্রত্যয়। এবার তোমাকে জিজ্ঞেস করতে পারে যে সমাস কয় প্রকার। মনে রাখবে সমাস 9 প্রকার। তোমাকে প্রশ্ন করতেই পারে। এবার দেখো, আমরা একটি এক্সাম্পল মাধ্যমে বুঝি ব্যাপারটা। দেখো, আমি তোমাকে যদি বলি যে মন রূপ মাঝি, এই মন রূপ মাঝিকে তুমি সংক্ষেপে কিভাবে লিখতে পারো? লিখতে পারো মন মাঝি। দেখো, একটি বাক্যকে যখন আমি এক পদে পরিণত করলাম, এটাকে আমরা সমাস বলে থাকি। এই যে বাক্যটি, এই বাক্যটির অনেকগুলি নাম আছে। দেখো, এই বাক্যটিকে আমরা বলে থাকি ব্যাস বাক্য। এই বাক্যটিকে আমরা ব্যাস বাক্য বলে থাকি। আবার এই বাক্যটিকে আমরা বিগ্রহ বাক্য বলে থাকি। আবার আমরা এই বাক্যটিকেই সমাস বাক্যও বলে থাকি। জিজ্ঞেস করতেই পারে তো বিগ্রহ বাক্য কাকে বলে বা সমাস বাক্য কাকে বলে। মনে রাখবে এগুলি। দেখো, ব্যাস বাক্যকে যখন আমি এক পদে পরিণত করলাম, এটাকে আমরা সমাস বলি, আর এটাকে আমরা সমাসবদ্ধ বলে থাকি। সমাসবদ্ধ। তো এইবার যদি তোমাকে প্রশ্ন করে যে ব্যাস বাক্যের মাধ্যমে সমাস সম্পূর্ণ হয় কিভাবে, একপদীকরণের মাধ্যমেই সমাস সম্পূর্ণ হয়। আশা করি এই জায়গাটা তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। এবার দেখো, এই এক্সাম্পলটাই আমি আবার এইখানে লিখছি। ধরো, আমি তোমাকে বললাম মন রূপ মাঝি সমান সমান কি লিখেছিলে? মন মাঝি। এইবার এইখানে দেখো মন আর এই মাঝি, মনকে আমরা বলতে পারি পূর্বপদ, আর মাঝিকে আমরা বলতে পারি পরপদ। পরপদ। আবার এটাকে আমরা বলতে পারি উত্তরপদ। তাহলে আমি যদি এইখানে বলি মন হচ্ছে পূর্বপদ আর মাঝি হচ্ছে এখানে উত্তরপদ, মনে রাখবে এই জায়গাটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। এখানে যদি তোমাকে বলে মন কি পূর্বপদ, মাঝি হচ্ছে পরপদ বা উত্তরপদ, এই পূর্বপদ আর পরপদের মিলনের ফলেই এখানে সমাস হয়। এবার আমরা জানি যে সমাস কয় প্রকার? 9 প্রকার। এইবার আমরা একটা একটা করে সমাস করার চেষ্টা করব। দেখো, আমি তোমাকে প্রথমেই একটি সমাস করাবো, সেটি হলো দ্বিগু সমাস। দ্বিগু সমাস একদম সহজ দ্বিগু সমাস। আশা করি তোমরা দেখার পরে দ্বিগু সমাস নিয়ে তোমাদের আর কোন রকমের সমস্যা তৈরি হবে না। দেখো, দ্বিগু সমাস চিনার 1 নাম্বার যদি পদ্ধতি বলি, একটি সংখ্যাবাচক শব্দ
থাকবে। আর দ্বিগু সমাসের মধ্যে ব্যাস বাক্যের পরে সমাহার বা এই সমষ্টি কথাটি থাকবে। এবার এই দুইটা জিনিস মাথায় তোমার রাখতে হবে, কি যে ব্যাস বাক্যে একটি সংখ্যাবাচক শব্দ থাকবে, আবার ব্যাস বাক্যে সমষ্টি বা সমাহার কথাটি থাকবে, তাহলেই তুমি বুঝে নেবে এইটা দ্বিগু সমাস। দেখো এবার আমি যদি তোমাকে দুটি বাক্যের কথা বলি, যেমন সপ্তঋষি, সপ্তঋষি, তাহলে তুমি কি বলবে যে সপ্ত ঋষির সমাহার। কেন? দেখো এখানে সপ্ত বলতে আমি জানি কাকে বুঝেছে, 7 জনকে বুঝেছে। আর ঋষি বলতে কয়জন ঋষি? 7 জন ঋষি। দেখো আমি যে বাক্যটা লিখেছি এখানে সপ্ত মানে কাকে বুঝেছে? 7 কে। শেষে কি আছে স্যার? সমাহার শব্দটি আছে। তার মানে এটা কি সমাস? দ্বিগু সমাস। আশা করি এই জায়গাটা তুমি বুঝতে পেরেছো। এবার তোমাকে যদি আরেকটি এক্সাম্পল আমি দেই, নবরত্ন, নবরত্ন, তার মানে নব মানে তুমি বুঝতে পেরেছো এখানে 9 কে বোঝাচ্ছে। তুমি লিখতে পারো যে নব রত্নের সমষ্টি। আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছো। নব মানে এখানে কয়জনকে বুঝিয়েছে? 9 জনকে, সরি 9টির রত্নকে বুঝিয়েছে। তার মানে এটা কি সমাস? দ্বিগু সমাস। আশা করি এই জায়গাটা তোমরা বুঝতে পেরেছো যে আমরা নবরত্ন মানে 9টি রত্ন, মানে নব মানে সংখ্যা বুঝিয়েছে। তো আগেই বলেছিলাম যে কোনো একটি সংখ্যাবাচক শব্দ থাকবে। দেখো এইখানেও একটি সংখ্যাবাচক শব্দ আছে এবং এইখানেও একটি সংখ্যাবাচক শব্দ আছে। এবার আমরা এই দ্বিগু সমাসকে দুটি ভাগে ভাগ করতে পারি। দেখো এই দ্বিগু সমাসকে কটি ভাগ করতে পারি? দুটি। এবার এই দ্বিগু সমাসকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটা হলো তদ্বিতার্থক দ্বিগু, আরেকটি হলো সমাহার দ্বিগু। এবার এই সমাহার দ্বিগু কোনগুলি? এতক্ষণ পর্যন্ত আমি যেইগুলির এক্সাম্পল দিয়েছিলাম এইগুলি সবগুলি হলো সমাহার দ্বিগু। এই তদ্বিতার্থক সমাসটাকে আমি লিখছি, এখানে একটা এক্সাম্পল লেখো। দেখো আমি যদি লিখি যে 3 কড়ি, তো তুমি বলতে পারো 3 কড়ি মূল্যে কেনা। আচ্ছা এখানে 3 বলতে তো সংখ্যাকে বুঝেছি, আর কড়ি মানে আমি তদিত্ব প্রত্যয়ের আমি কুড়িকেই বুঝি। যখন আমি 3 কড়ি মূল্যকে একত্রিত করেছি তখন কি আমার একটি সংখ্যাকে নির্দিষ্ট করছে, কোনো অর্থকে বোঝাচ্ছে না। তার জন্য যখন তুমি কোনো একটি মানে ব্যাস বাক্যকে যখন সমাস করবে এবং তার অর্থ একটি সংখ্যাকেই বোঝাবে, তখন মনে রাখবে এগুলি হচ্ছে তদিত্ব প্রত্যয়ের উদাহরণ। এবার তোমার মনে একটা প্রশ্ন থাকতে পারে যে স্যার এখানে সমষ্টি লাগিয়েছো আর এখানে সমাহার বসেছে, তো কখন সমষ্টি আর কখন সমাহার বসে? তো মনে রাখবে সমাহার হচ্ছে যখন আমরা কোনো কিছুকে হাতে গুনতে পারি না তখন আমরা সমাহার বোঝাবো। দেখো এখানে সপ্ত ঋষি, আমি ঋষিকে কি হাতে নিয়ে গুনতে পারবো? নিশ্চয়ই না। তার লাগি এই জায়গার মধ্যে আমি সমাহার বসিয়েছি। আর নবরত্ন, 9টি রত্নকে আমি হাতে নিয়ে গুনতে পারবো, এই কারণে ওইখানে আমরা সমষ্টি বসিয়েছি। এটাই ছিল আজকের ক্লাস। তো তোমরা কমেন্ট করে জানাও যে ক্লাসটি কেমন হলো। আবার দেখা হবে নতুন একটি টপিক নিয়ে।